আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের 4th ইয়ার অনার্সের স্টুডেন্টদেরকে আজকের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের আমি কোয়ান্টাম মেকানিক্স 2 এই কোর্সটিতে স্ক্যাটারিং চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম। তো স্ক্যাটারিং নিয়ে আমরা গত কয়েক ক্লাসে গাণিতিক বিশ্লেষণ করেছি, যে আমরা একটা এক্সপেরিমেন্টের কথাও বলেছিলাম, গাইগার মার্সজেন এক্সপেরিমেন্ট, যেটার রেজাল্ট হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল। তো ওই এক্সপেরিমেন্টের শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসকে আমরা টার্গেট নিউক্লিয়াস হিসাবে ধরে নিই। যেমন ওই এক্সপেরিমেন্টে গোল্ড নিউক্লিয়াসকে ধরা হয়েছিল। তো এরকম একটা টার্গেট নিউক্লিয়াসকে আমরা আলফা কণা দ্বারা যখন হিট করি, মানে ঝাঁকে ঝাঁকে আলফা কণা যখন টার্গেট নিউক্লিয়াসকে পাস করে, তখন এই বিক্ষিপ্ত অর্থাৎ স্ক্যাটার্ড চার্জ পার্টিকেলগুলা অপোজিট সাইডে, মানে মূলত আসলে টার্গেট নিউক্লিয়াসের চারদিকে একটা স্ফেরিক্যাল ডিটেক্টর লাগানো থাকে। সো যেই দিকে যেই অ্যাঙ্গেলেই এটা বিক্ষিপ্ত হোক, তবে একটা বিষয় হচ্ছে লক্ষণীয়, যেটা আমরা গাণিতিক বিশ্লেষণেও নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে ব্যাপারটা কিন্তু 3 ডাইমেনশনাল। সো এই জন্য আমরা নর্মাল কোণ না দিয়ে আমরা এখানে সলিড অ্যাঙ্গেল বিবেচনা করেছিলাম। তো টার্গেট নিউক্লিয়াসকে যখন আমরা এরকম চার্জ পার্টিকেল দ্বারা হিট করি, চার্জ পার্টিকেলগুলা ডিফারেন্ট ডিরেকশনে স্ক্যাটার্ড হয়। তো চার্জ পার্টিকেলগুলা টার্গেট নিউক্লিয়াসের কত কাছে দিয়ে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা। এবং আমাদের স্ফেরিক্যাল ডিটেক্টরের যেই সারফেস এরিয়ার মধ্যে আমরা চার্জ পার্টিকেলগুলোকে, স্ক্যাটার্ড চার্জ পার্টিকেলকে আমরা ডিটেক্ট করছি, সেই সারফেস এরিয়াটাকে আমরা বলছিলাম স্ক্যাটারিং ক্রস সেকশন। তো আমরা লাস্ট ক্লাসে এরকম একটা স্ক্যাটারিং ক্রস সেকশনের কোয়ান্টাম মেকানিক্যাল ম্যাথমেটিক্যাল প্রসিডিউর ফলো করেছিলাম, এবং আমরা পার্শিয়াল ওয়েভ মেথডটাও শুরু করেছিলাম। তো পার্শিয়াল ওয়েভ মেথড করার সময় আমাদের সেকেন্ড ইকুয়েশনটা কিন্তু ছিল হচ্ছে লিজেন্ডার ইকুয়েশন। তোমাদের পূর্বের ম্যাথমেটিক্যাল ফিজিক্স বলে যে কোর্সটি তোমরা করেছো, আমাদের ফিজিক্সে কিছু কমন চেহারার কিছু ইকুয়েশন আছে, বেসেল ফাংশন, লিজেন্ডার ইকুয়েশন, এগুলো আসলে ফিজিক্সের অনেক ডিরাইভেশনে চলে আসে। তো সেখানে আমি বলেছিলাম যে এইটা হচ্ছে মানে এটা একটা ছাঁচের মতো। আমরা যখনই এই ফর্মের কোনো একটা ইকুয়েশন দেখি, সঙ্গে সঙ্গে একটা সলিউশন আমাদের রেডি করা থেকে আমরা বসিয়ে দিই, ডিরাইভেশনটা আর দেখানোর কোনো প্রয়োজন নেই। সো আমরা চলো আজকে লিজেন্ডার ইকুয়েশন, যে ইকুয়েশন 2 আমরা পেয়েছিলাম, তারপর থেকে ম্যাথমেটিক্যাল প্রসিডিউরটা কন্টিনিউ করি। দেখো, তার পার্শিয়াল ওয়েভ মেথডে আমরা ঠিক এইভাবে শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে সাই বা ওয়েভ ফাংশন যেটাকে আমরা বলি, সেটার সলিউশন এনেছিলাম। এবং ইকুয়েশন 2 তাতে আমরা যে ফর্মটা পাই, সেখানে আমরা বলেছিলাম দেখো এটা স্ফেরিক্যাল বেসেল ইকুয়েশন, এবং থেটাটা হচ্ছে এখানে লিজেন্ডার ইকুয়েশন প্রকাশ করে। তাহলে আমরা এখন ইকুয়েশন 2 পর্যন্ত যে আমরা এখানে আসলাম, এখানে আরেকটা কথা হচ্ছে, ইন ইকুয়েশন 2 আমরা যে কথাটা আগে বলিনি, সেটা হচ্ছে ইন ইকুয়েশন 2 AL যেটা, এটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। ইট ইজ অ্যান arbitrary constant. To find the value of this constant, এখন আমরা এই কনস্ট্যান্টের ভ্যালু বের করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্রসিডিউরটা কি হবে? let us multiply both sides by
সাইন থেটা PM cos theta and integrate from theta equal to 0 to theta equal to pi মানে আমরা বোথ সাইডে সাইন থেটা PM এই ভ্যালুটা মাল্টিপ্লাই করব ইকুয়েশন 2 তে আর তারপর আমরা ইন্টিগ্রেশন করব তোমরা জানো যে ডেফিনিট ইন্টিগ্রেশন হলে তার একটা লিমিট থাকতে হয় আমাদের এখানে লিমিটটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত কারণ তোমরা কিন্তু স্ক্যাটারিং এ একটা জিনিস খেয়াল করেছো যে টার্গেট নিউক্লিয়াসকে যখন আমরা কোনো একটা চার্জ পার্টিকেল দিয়ে হিট করি একদম স্ট্রেইট যদি চার্জ পার্টিকেলটা চলে যায় তাহলে অ্যাঙ্গেল কিন্তু 0 আর যদি হেড অন কলিশন মানে চার্জ পার্টিকেলের সাথে সংঘর্ষ করে যদি আবার পিছনের দিকে ব্যাক করে তাহলে কিন্তু থিটার মান হচ্ছে পাই সো সেইভাবে আমরা এখান থেকে লিখতে পারি 0 থেকে পাই এই জন্য আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা দেখো 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে I K R cos থিটা একটু আগে আমরা বলেছি যে আমরা সাইন থিটা PM cos থিটা দ্বারা কিন্তু উভয় পক্ষকে মাল্টিপ্লাই করছি তাহলে আমি এখান থেকে লিখতে পারি summation of L equal to 0 থেকে ইনফিনিটি AL JL KR ইকুয়েশন 2 এর দিকে তোমরা যদি আবার একটু দেখো ইন্টিগ্রেশন এখন ইনভলভ হয়ে যাবে ইকুয়েশনটার মধ্যে সো 0 থেকে পাই পর্যন্ত আর আমরা তো PL cos থিটাটা মাল্টিপ্লাই করেছিলাম সরি PM যেটা সো লাইনটাকে কন্টিনিউ করছি পরের লাইনে cos থিটা sin থিটা d থিটা ইন্টিগ্রেশনটা কিন্তু আমাদের ভ্যারিয়েবল হচ্ছে থিটা এখানে considering cos theta equal to omega considering cos theta equal to omega applying the normalized condition of Legendre's polynomial দেখো cos theta সমান সমান আমরা ওমেগা ধরে নিচ্ছি ধরে এখন আমরা লিজেন্ডা পলিনোমিয়াল যেটা লিজেন্ডা পলিনোমিয়ালের শর্ত এখানে এখন প্রয়োগ করতে যাচ্ছি লিজেন্ডা পলিনোমিয়ালের শর্ত যখন আমরা প্রয়োগ করছি তখন কিন্তু ইকুয়েশনে কিন্তু এখন পরিবর্তন আসবে যেহেতু আমরা এই শর্তটা আগে কখনো এখানে অ্যাপ্লাই করিনি সো সেই শর্ত অনুযায়ী আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে +1 থেকে আমাদের লিমিটটা হয়ে যাচ্ছে -1 পর্যন্ত EIKR ওমেগা তোমরা জানো যে কোনো একটা ইন্টিগ্রেশনে যদি ভ্যারিয়েবলকে চেঞ্জ করা হয় তাহলে ইন্টিগ্রেশন লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় সো PM ওমেগা - D ওমেগা আমাদের ভ্যারিয়েবল আগে ছিল D থিটা আমরা এখন D ওমেগা নিয়ে আসলাম উপরোক্ত যে cos থিটা সমান ওমেগা এই কন্ডিশনে সো L equal to 0 তোমরা যদি আবার এই কথাটা মানে ক্লিয়ার হতে চাও আর একটু তাহলে আমি বলবো যে তোমরা এখানে দেখো আমরা এই যে cos থিটা যেটা থিটার জায়গায় যদি 0 বসাই তাহলে ওমেগার মান কিন্তু +1 আর যদি পাই বসাই তাহলে -1 এই জন্য দেখো অ্যাকর্ডিংলি আমাদের লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল সো ইনফিনিটি AL JL KR আর +1 থেকে এখানে -1 পর্যন্ত রাইট হ্যান্ড সাইডেও ডেফিনেটলি আমাদের ভ্যারিয়েবল চেঞ্জ হয়েছে সো PM ওমেগা - D ওমেগা তাহলে আমি এখান থেকে লিখতে পারছি -1 থেকে +1 পর্যন্ত e⁻IKR ওমেগা P ওমেগা D ওমেগা L equal to 0 থেকে ইনফিনিটি পর্যন্ত AL JL KR -1 থেকে +1 পর্যন্ত PL ওমেগা PM ওমেগা D ওমেগা এখন ফাইনালি আমি -1 থেকে +1 পর্যন্ত e⁻IKR ওমেগা PM ওমেগা D ওমেগা আমাদের লেফট হ্যান্ড সাইডে কোনো চেঞ্জ হলো না
রাইট হ্যান্ড সাইডে আমরা যেহেতু লিজেন্ডার পলিনোমিয়াল ইউজ করছি, সো ডেফিনেটলি একটা সিরিজ আমরা পাচ্ছি JL_KR 2/2L+1 ডেল্টা LM। কোফিশিয়েন্ট অফ লিজেন্ডার পলিনোমিয়াল আমরা বসাই দিলাম। নাও টেকিং L = M, আমরা নোটেশনটা একটু চেঞ্জ করলাম। টেকিং দ্য পার্শিয়াল ইন্টিগ্রেশন, L = M ধরে পার্শিয়াল ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে দেখো আনসারটা কি হয়। AL_JL_KR 2/2L+1 = 1/IKR PL omega EIKR omega -1 থেকে +1 পর্যন্ত মাইনাস 1/IKR integration of PL omega e⁻IKR d omega। বাট একটা জিনিস তোমরা খেয়াল করো, আচ্ছা L² এটা দেখো, খেয়াল করো দ্য সেকেন্ড টার্ম, আমাদের রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড টার্মটার দিকে তাকাও, অর্থাৎ আমি যদি একটু হাইলাইট করি ইয়েলো কালার টার্মটার দিকে একটু তাকাও। সেকেন্ড টার্ম অফ দি রাইট হ্যান্ড সাইড is of higher term of 1/R, but due to large value of R, একটা জিনিস খেয়াল করো তো, R যদি অনেক বড় ভ্যালু হয় তাহলে 1/R² টার্মটি কি আরও মানে বেশি বড় হবে না? তাহলে আমরা এখানে 1/R²। তো এখন আমাদের রাইট হ্যান্ড সাইডের এই উচ্চতর যে ঘাতগুলো আছে তাহলে সেগুলোকে আমরা ইগনোর করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইডের টার্মটার ফাইনাল ফলাফল কি দাঁড়াচ্ছে? আমাদের লেফট হ্যান্ড সাইডে যে পলিনোমিয়ালটা ছিল আমরা সেটাকে এখন আবার রাইট হ্যান্ড সাইডের টার্মটাকে ইগনোর করে লিখতে পারি e⁻IKR PL1, মানে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিটটা বসাচ্ছি। খেয়াল করো আমাদের যেই ভ্যালুটা ছিল, তোমরা যদি একটু দেখো আমাদের যে ফার্স্ট টার্মের ভ্যালুটা ছিল সেইটার মধ্যে কিন্তু আমরা এখন ইন্টিগ্রেশনের লিমিটটা বসাচ্ছি। সো আমরা যদি ওমেগার জায়গায় +1 এবং -1 বসাই তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশন লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ইন্টিগ্রেশনের মানটা এখন আমরা একটু ক্যালকুলেট যদি করি, 1/IKR তো আগের মতোই কমন ছিল, তাহলে EIKR PL1 মানে হচ্ছে 1, সো মাইনাস আর -1 টু দি পাওয়ার L e⁻IKR। এখন আমরা অয়লার ইকুয়েশনের নিশ্চয়ই তোমাদের কথা মনে আছে, EI⁻θ আমি যদি পাশে একটু লিখি, I⁻θ মানে হচ্ছে cos θ প্লাস I sin θ, আবার e⁻−I⁻θ এটা হচ্ছে cos θ মাইনাস I sin θ। আমরা কিন্তু এগুলো অয়লার ইকুয়েশন, আমরা আগের ক্লাসগুলোতেও আমরা কিন্তু ক্যালকুলাসে এই ফর্মুলাটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। তাহলে সেই অ্যাপ্লিকেশনে আমাদের উপরের যে নাম্বারটি তোমরা যদি একটু ক্যালকুলেট করে নাও, IL+1 sin θ, যেহেতু cos θ দুটি কাটা যাচ্ছে, KR মাইনাস L π/2, আর নিচে আসছে হচ্ছে IKR। এখানে লক্ষণীয় হচ্ছে আমাদের I⁻L এটাকে আমরা লিখতে পারি IL π/2 ফর্মুলা অনুযায়ী। তাহলে আমাদের
2IL, I এর মান 1 যদি ধরে নেই তাহলে সাইন, আচ্ছা আমি এখানে একটু ভুল করলাম, থেটাটা হবে না, থেটাটাই তো হচ্ছে KR মাইনাস 1, সো সাইন KR মাইনাস L পাই বাই 2, নিচে হবে হচ্ছে KR, কারণ উপরের আই আর নিচের আই কিন্তু ক্যান্সেলড আউট হয়েছে, ওই যে উপরের যে আই এর পাওয়ার 1 আছে সেই আই আর নিচের আই কিন্তু ক্যান্সেলড আউট, মানে আমি সেপারেট করে যদি লিখি। সো ফর লার্জ ভ্যালু অফ আর, তাহলে আর এর উচ্চতর যে মানগুলো আছে সেটার জন্য আমরা তাহলে কি লিখতে পারি, JL KR, এটাকে ইনফিনিটি পর্যন্ত যদি নিই তাহলে আমরা লিখতে পারি সাইন KR বাই L পাই বাই 2 ডিভাইডেড বাই KR। সো AL 2 বাই 2L প্লাস 1 সাইন KR মাইনাস L পাই বাই 2 ডিভাইডেড বাই KR ইকুয়াল টু কি লেখা যায়, 2IL সাইন KR মাইনাস L পাই বাই 2 ডিভাইডেড বাই KR। তোমরা যদি একটু উপরের দিকে খেয়াল করো, আমরা আসলে লেফট হ্যান্ড সাইডটাকে ফাইনালি এই ফর্মেটে আমরা লিখতে পারছি, আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে তাহলে আমাদের এই রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা আমরা আগে ডিরাইভ করলাম, অর্থাৎ আমরা এই মানটাকেই এখানে নিয়ে আসলাম, আর আমাদের লেফট হ্যান্ড সাইডটা কিন্তু এইখান থেকে আসছে। সো ক্যালকুলেশনের এই পার্টটা যেন মিস্টেক না হয় একটু খেয়াল রাখতে হবে। সো আমরা জাস্ট যে এর ভ্যালুটা বসিয়ে আমরা ডাইরেক্ট এই মানটা বের করে ফেললাম। এখন তার মানে আমরা তাহলে এখান থেকে লিখতে পারি AL ইকুয়াল টু IL 2L প্লাস 1। কীভাবে দেখো, আমাদের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইডের এই টার্ম নিচের টার্ম কিন্তু ক্যান্সেলড আউট হয়, উপরের 2 এর সাথে 2 ক্যান্সেলড আউট হচ্ছে, তাহলে AL এর মান কি ফাইনালি এটা দাঁড়ালো না? আচ্ছা, তাহলে AL এর এই মানটা তাহলে আমরা পেয়ে গেলাম। এখন নাও ফাইনালি দেখো, সাবস্টিটিউটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 2, আমাদের ইকুয়েশন 2তে কী ছিল, আমরা একদম আবার পিছনের দিকে ব্যাক করি। দেখো আমাদের ইকুয়েশন 2 কিন্তু ছিল এইটা, অর্থাৎ আমরা পার্শিয়াল ওয়েভ মেথডে আমরা স্ক্যাটারিংয়ের একটা পার্টিকেলের ওয়েভ ফাংশনে কিন্তু আমাদের হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন। তার মানে আমাদের এটা টার্গেট হচ্ছে সাই বের করা, এবং এই সাই বের করতে গিয়েই কিন্তু আমরা এত লম্বা ক্যালকুলেশন, বেসেল ফাংশন, লিজেন্ডা পলিনোমিয়াল ইউজ করলাম। এখন আমাদের এই ইকুয়েশন 2 এর আনসারটাই হচ্ছে আমাদের এটা রেজাল্ট। তার মানে আমরা এখন সাইয়ের যে মানটা আমরা পাচ্ছি ফাইনালি, সাইটাকে তাহলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার I k z ইকুয়াল টু e টু দি পাওয়ার I k r cos theta is equal to L equal to 0 থেকে ইনফিনিটি 2L plus 1 I to the power L JL KR PL cos theta। তাহলে আমাদের আমরা এখন যে ওয়েভ ইকুয়েশনটা পেলাম, ওয়েভ ফাংশনটা পেলাম, এটা হচ্ছে আসলে আমাদের পার্শিয়াল ওয়েভ মেথডে স্ক্যাটারিং পার্টিকেলের ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, এখন আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে স্ক্যাটারিংয়ের সময় কিন্তু পার্টিকেল, যে কোনো পার্টিকেল একটা নিউক্লিয়াসের যত কাছে দিয়ে যাবে, যদি চার্জ পার্টিকেলটা পজিটিভ হয়, তোমরা কিন্তু আমাদের মূল এক্সপেরিমেন্ট, স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটাতে কিন্তু তাই করা হতো যে পজিটিভলি আলফা চার্জ কণা দিয়ে আমরা গোল্ড নিউক্লিয়াসকে যখন হিট করলাম তখন কি হলো, যে আলফা তো নিজে পজিটিভ, আবার নিউক্লিয়াসও কিন্তু পজিটিভ, সো দুইজনের মধ্যে কিন্তু রিপালশন হয়।
তো আমরা দেখি কি যে একটা নিউক্লিয়াসের একটা অ্যাটমের বেশিরভাগ জায়গায় কিন্তু হচ্ছে এমটি স্পেস। নিউক্লিয়াসটা সেন্টারে থাকে কিন্তু চারদিক দিয়ে কিন্তু এমটি। সো 99% কিন্তু আলফা পার্টিকেলগুলো কিন্তু স্ট্রেইট পাস করে চলে যায়। তো গুটিকত কিছু আলফা পার্টিকেল যখন সে খুব কাছে দিয়ে যায় নিউক্লিয়াসের, পজিটিভ রিপালশনের কারণে পার্টিকেলগুলা একটা সার্টিন অ্যাঙ্গেলে স্ক্যাটার করে। তো এখন যেহেতু পজিটিভলি চার্জ পার্টিকেল নিউক্লিয়াসের যত কাছে দিয়ে যায়, রিপালশনের অ্যামাউন্টটা কিন্তু তত বেশি হয়। অ্যামাউন্ট অফ রিপালশন যত বেশি হবে, স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা কিন্তু তত বেশি হবে। তো এখন আমি তোমাদেরকে বললাম যে স্ফেরিক্যাল ডিটেক্টরের যত সারফেস এরিয়ার মধ্যে আমরা চার্জ পার্টিকেলগুলোকে ডিটেক্ট করি, এটাকে আমরা বলি স্ক্যাটারিং ক্রস সেকশন। আর ম্যাক্সিমাম যেই অ্যাঙ্গেলে একটা পার্টিকেল স্ক্যাটার্ড হয়, এটাকে আমরা বলি স্ক্যাটার্ড অ্যামপ্লিটিউড। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে একটা স্ক্যাটারিং পার্টিকেলের ইলাস্টিক স্ক্যাটার্ড ক্রস সেকশন এবং স্ক্যাটার্ড অ্যামপ্লিটিউড ম্যাথমেটিক্যালি কীভাবে বের করা যায় এটা আমরা দেখব। তো তোমরা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অনলাইন ক্লাসগুলা তোমরা ঠিক মতো যদি করো, তাহলে ঢাকা কলেজের এই মহতী উদ্যোগ এই করোনাকালীন সময়ে আমাদের এই অনলাইন ক্লাস নেওয়াটা সার্থক হবে। তোমাদের যদি এই ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকে, তোমরা হচ্ছে কমেন্টে জানিও। আর হচ্ছে তোমরা সবাই হচ্ছে এই মানে বাসায় বসে এই অনলাইন ক্লাসের পাশাপাশি তোমাদের স্টাডিটা অব্যাহত রাখবে। প্রচুর পড়ার বই আছে ফিজিক্সে, সেগুলো তোমরা স্টাডি করবে। এই প্রত্যাশা নিয়ে রেখে আমি আজকের এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।